সুন্দর লাগছে আমাকে। কে বলবে আমার দুটো ছানা আছে? আমাকে তো দেখলে মনে হয় আমার বিয়েই হয়নি। টুনি, এই টুনি, কোথায় গেলে? টোনা, তুমি এসেছো, ভালোই হয়েছে। আমার জন্য একটু উনুনে গরম জল বসিয়ে দাও তো। আজ সকালে একটু রোদে গিয়েছিলাম, তাই মুখটা কেমন কালো হয়ে গেছে। মুখে বেসন দিতে হবে। টুনি, তুমি এসব কি বলছো? আমি বাইরে থেকে এলাম, কোথায় তুমি আমাকে ঠান্ডা জল এনে দিবে, তা না করে উল্টো তুমি আমাকে গরম জল করে আনতে বলছো? বলছি, তাতে কি হয়েছে টোনা? টুকি রান্না করছে আর টুনটুন ঘরে নেই। টুনটুন ফিরে এসে তোমাকে ঠান্ডা জল দিবে। এই রোদের মধ্যে আমি জল আনতে যেতে পারবো না। টুনি, তোমাকে নিয়ে আমি আর পারি না। আগে যদি জানতাম তুমি এমন, তাহলে তোমাকে বিয়েই করতাম না। সেই ভালো হতো, তাহলে আমাকে আর তোমার ঘরে আসতে হতো না। আমার তো বিয়ের জন্য অনেক বড় বড় ঘর থেকে সম্বন্ধ এসেছিল। কপাল খারাপ, তাই তোমার ঘরে এসেছি। না হলে আমার মতো সুন্দরী বউ তুমি 7 জন্মেও পেতে না, বুঝলে? টুনি, তোমার সাথে আর কথা বলে পারা যাবে না। এবার বলো তো, দুপুরে কি রান্না হয়েছে? আমাকে কেন জিজ্ঞেস করছো? টুকিকে গিয়ে জিজ্ঞেস করো কি রান্না হয়েছে। আমি এই গরমে রান্না করতে যাইনি। টুকি আর টুনটুনকে রান্নাটা সেরে নিতে বলেছি। ছি টুনি, তুমি এত ছোট ছানাদের রান্না করতে দিয়েছো? টুকি, টুনটুন, মারে, তোরা কোথায়? এরপর টোনা টুকি ও টুনটুনকে ডাকতে ডাকতে পাশের ঘরে চলে যায়। আর টুনি আয়নায় নিজের চেহারা দেখে বলতে থাকে, আমি এত সুন্দরী বলে সবাই আমাকে হিংসে করে। আমি কি বুঝি না? সবই বুঝি। কেউ চায় না আমি সুন্দরী থাকি। যাই হোক, আমি নিজে একটু গরম জল করে নেই। এরপর তো আমাকে বেসন মুখে লাগাতে হবে। হে কি মা টুকি, তুই আগুনের কাছে বসে রান্না করছিস? আর টুনটুন কোথায়? বাবা, টুনটুন তো বনে গেছে উনুন জ্বালানোর জন্য কাঠ নিয়ে আসতে। কি বলছিস মা টুকি? তোরা দুবোন সারাক্ষণ কাজ করিস, আর তোদের মা বসে বসে শুধু রূপচর্চা করে। এ কেমন কথা? টুকি মা, তুই এদিকে আয়, আমি বাকি রান্নাটা করে নিচ্ছি। না বাবা, তোমাকে কিছুই করতে হবে না, আমি সব করে নিচ্ছি। তুমি বরং ঘরে গিয়ে বিশ্রাম নাও। টুনটুন কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। আমরা দুবোন মিলে তোমাকে খেতে দিব। তুমি কোনো চিন্তা করো না। একে বাবা, তুমি কাঁদছো কেন? কাঁদবো না তো কি করবো রে মা? কখনো কি ভেবেছি তোদের নিজের মা থাকতে তোদের এই বয়সে এত কষ্ট করতে হবে? বিয়ের পর থেকেই তোদের মা রূপ নিয়ে অহংকার করে। ভেবেছিলাম সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে, কিন্তু তোদের মায়ের অহংকার তো কিছুতেই কমছে না। বাবা, তুমি চিন্তা করো না, দেখবে মা একদিন তার ভুল ঠিক বুঝতে পারবে। টুনটুন কথা বলার সাথে সাথে সেখানে টুনি চলে আসে আর টুনটুনকে বলতে থাকে, টুনটুন, আমি কিসের ভুল বুঝতে পারবো? হ্যাঁ, তোরা তোদের বাবাকে আমার নামে নালিশ দিচ্ছিস? তোদের লজ্জা করছে না? তোদের গায়ের রং কালো হয়েছে বলে আমার সাথে হিংসে করছিস, তাই না? ছি টুনি, এসব তুমি কি বলছো? টুকি টুনটুন কালো হতে পারে, কিন্তু ওরা কখনো তোমার নামে খারাপ কথা বলবে না। এটা তোমার মনে হলো কি করে? শোনো টোনা, আমাকে মিথ্যে কথা বলো না। আমি নিজের কানেই সবটা শুনেছি। আর তুমি কান খুলে শুনে রাখো, আমি অন্য বউদের মতো সারাদিন খাটতে পারবো না, বুঝলে? মা, তুমি এভাবে বলছো কেন? আমরা দু বোন তো সবটা করেছি, এ নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। হ্যাঁ রে, তোরা দু বোন সবসময় কাজ করবি। তোরা যদি আমার মতো সুন্দর হতি, তবে আমি কখনো তোদের দিয়ে কাজ করাতাম না। তোদের গায়ের রং তো এমনিতেই কালো, আরো কি কালো হবে? তাই তো তোদের দিয়ে সব কাজ করিয়ে নিচ্ছি। টুনি, এবার কিন্তু বেশি বাড়াবাড়ি করছো। করেছি তো কি হয়েছে? শোনো, মেয়েদের একটু কাজ শিখতে দাও। একেই তো কালো, তার মধ্যে একটু কাজ না জানলে বিয়ে দিতে তো অনেক কষ্ট হয়। তাই ওরা যা করছে করতে দাও। এসব কথা বলে টুনি সেখান থেকে চলে যায় আর টুকি ও টুনটুন অনেক কাঁদতে থাকে। কাঁদিস না মা, তোরা কাঁদিস না। সবই আমাদের পোড়া কপাল। না হলে নিজের মা হয়েও তোদের এত কষ্ট দিবে কেন? মাঝে মাঝে মনে হয় টুনির এই অহংকারের জন্য টুনি যদি শাস্তি পেত, অনেক ভালো হতো। বাবা, তুমি এভাবে বললো না। তুমি খেতে বসো, আমি তোমাকে খাবার বেড়ে দিচ্ছি। সেই কখন থেকে বসে আছি। টুনটুনকে বলেছি জল গরম করে নিয়ে আসতে, কিন্তু ওর তো আসার কোনো নামই দেখছি না। টুনটুন, টুকি, কোথায় গিয়েছিস? এই তো মা, আমরা বাসনগুলো পরিষ্কার করছি। আমি যে তোদের কাছ থেকে গরম জল চেয়েছি, সে কথা কি তোদের মনে নেই নাকি? মা, আমি এক্ষুনি জল গরম করে নিয়ে আসছি, তুমি চিন্তা করো না মা। কি?
আমি সেই কখন গরম জল চেয়েছি আর তুই এখন বলছিস জল গরম করতে যাবি? দাঁড়া, তোদেরকে আজ আমি উচিত শিক্ষা দিব। আমার কথা অমান্য করার শাস্তি তোদের আজ পেতেই হবে। এরপর টুনি একটা লাঠি দিয়ে টুকি ও টুনটুনকে পেটাতে থাকে আর টুকি ও টুনটুন অনেক কাঁদতে থাকে। তখনই সেখানে কাকুলি চলে আসে। একে টুনি, তুই তোর মেয়েদের এভাবে পেটাচ্ছিস কেন? ওদের তো অনেক কষ্ট হচ্ছে। নিজের মেয়েদেরকে কেউ এভাবে পেটায় নাকি? কাকুলি দিদি, আমি আমার মেয়েদেরকে যখন খুশি তখনই পেটাবো। তুমি এসবের মধ্যে নাক গলাতে এসো না তো। কি, তুই তোর মেয়েদেরকে পিটাবি? ওদের মতো ভালো মেয়ে তো এ বনে আর কেউ নেই। ভালো না চাই, আমার একটা কথা ওরা ভালোভাবে শোনে না, সব সময় শুধু কাজে ফাঁকি দেয়। টুনি, তুই এমন মিথ্যে কথা বলছিস কেন? টুকি টুনটুন তো সব সময় তোর কাজ করে দেয়, তুই তো একটা কাজও করিস না। সব সময় শুধু রূপচর্চা নিয়ে পড়ে থাকিস। মেয়ে দুটো কালো হয়েছে বলে তুই ওদের অবহেলা করিস। দেখবি তোর এই রূপ একদিন আর থাকবে না। এসব কথা বলে কাকুলি সেখান থেকে চলে যায়। আর এভাবেই টুকি ও টুনটুনের দিন অনেক কষ্টেই কাটতে থাকে। একদিন রাতে টুকি ও টুনটুন তাদের ঘরে বলতে থাকে, বোন, মা আমাদের একটুও ভালোবাসে না। সৃষ্টি করতে কেন যে আমাদের দুজনকে কালো করে পাঠিয়েছে কে জানে। আমার যে মায়ের ভালোবাসা পেতে অনেক ইচ্ছে করে, কিন্তু মা তো আমাদের ভালোই বাসে না। দিদি, আমারও খুব মায়ের ভালোবাসা পেতে ইচ্ছে করে। কি করলে মা আমাদের ভালোবাসবে বলতো? টুকি ও টুনটুন যখন এসব কথা বলছিল, ঠিক তখনই জানালার ফাঁক দিয়ে চাঁদ টুকি ও টুনটুনের সব কথা শুনতে পায়। আহারে, মেয়ে দুটোর মনে অনেক কষ্ট। আমিও তো এত সুন্দর, কিন্তু আমি তো কখনো আমার রূপ নিয়ে অহংকার করি না। অহংকার যে পতনের মূল, এটা এবার টুনিকে বোঝাতেই হবে। এ কথা বলে চাঁদ নিজের আলো টুনির শরীরে ফেলে আর সাথে সাথে টুনির শরীর কালো হয়ে যায়। আবার অন্যদিকে চাঁদ তার নিজের আলো টুকি ও টুনটুনের উপরে ফেলে আর সাথে সাথে টুকি ও টুনটুন অনেক সুন্দরী হয়ে যায়। এভাবেই রাত গড়িয়ে ভোর হয়ে আসে। আর ঘুম থেকে উঠে যেই না টুনি তার চেহারার দিকে তাকিয়েছে, ঠিক তখনই টুনি অবাক হয়ে যায়। এ কি, আমার শরীর এমন কালো হলো কি করে? আমি যে কিছুই বুঝতে পারছি না। কি হয়েছে টুনি, তুমি এভাবে চিৎকার করছো কেন? আরে, তোমার এই অবস্থা হলো কি করে? টোনা, টোনা, আমি জানি না এসব কি করে হয়েছে। রাতেও তো আমার শরীর একদম ঠিক ছিল। আরে টুকি টুনটুন, তোরা আবার এমন সুন্দরী হয়েছিস কি করে? আরে তাই তো, তোদের দু বোনকে তো অনেক সুন্দর লাগছে। সত্যি সৃষ্টিকর্তার লীলা বোঝা বড় মুশকিল। এতদিন টুনি নিজের রূপ নিয়ে অহংকার করত, সেই রূপ যে আজ ঝলসে গেছে। আরে, আমরা দুবোন এমন সুন্দর হয়েছে, আমি তো বিশ্বাসই করতে পারছি না। হায় হায় রে, আমার একে সর্বনাশ হলো। সৃষ্টিকর্তা আমাকে আমার অহংকারের শাস্তি দিয়েছে। মা টুকি টুনটুন, তোরা আমাকে ক্ষমা করে দে। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি কখনো আর তোদের সাথে খারাপ আচরণ করব না, করব না। টুকি ও টুনটুন তাদের মা টুনিকে ক্ষমা করে দেয়। আর এরপর থেকে টুনি তার দুই মেয়েকে দিয়ে আর একটা কাজও করায় না। সব কাজ টুনি একাই করতে থাকে। আর এভাবেই টুনির দুই মেয়ের সব কষ্ট দূর হয়ে যায়। আজ তো খাওয়ার মতো কিছুই নেই আমার। কারো কাছে যদি খাবার চাই তাহলে তো কেউ আমাকে খাবারও দিবে না। তার থেকে বরং আমি কারো জমিতে কাজ করে গিয়ে কাজ করে দিলে কেউ না কেউ আমাকে কটা টাকা দিবে, আর সেই টাকা দিয়ে আমি খাবার কিনে খেতে পারবো। হ্যাঁ। কালু কাক কটা টাকার জন্য বান্টির জমিতে কাজ করতে যায়। আরে আরে, কালু কাক যে, তা কি মনে করে আমার কাছে এসেছিস? আমি আসলে তোমার জমিতে কাজ করে দিতে এসেছি বান্টি দাদা। তুমি আমাকে বলো কি কাজ করতে হবে, আমি তোমার সব কাজ করে দিব। কালুর এমন কথা শুনে বান্টি মনে মনে ভাবে, আরে বাহ, এ তো দেখছি মেঘনা চাইতেই চল, একে দিয়ে সব করিয়ে টাকাটা না হয়। কি হলো বান্টি দাদা, কিছু বলছো না যে? শোন, আমার পুরো জমিটা কোদাল দিয়ে চাষ করে নিবি আর তারপর বীজ ছিটিয়ে দিবি।
ঠিক আছে বান্টি দাদা, তুমি কোনো চিন্তা করো না, আমি ঠিকঠাক মতো তোমার সব কাজ করে দিব। তবে বলছিলাম কি বান্টি দাদা, আমার না খুব খিদে পেয়েছে, তুমি যদি আমাকে কিছু খেতে দিতে তাহলে আমার অনেক উপকার হতো দাদা। তোর তো দেখছি সাহস কম নয়, কাজ না করতে খেতে চাচ্ছিস? কান খুলে শুনে নে, আগে কাজ শেষ করবি, তারপর খাবার পাবি। বান্টির এমন আচরণে অসহায় কাক খুবই কষ্ট পায়, কিন্তু কাকের দুঃখ দেখার মতো সময় যে কারো হাতেই নেই। এরপর বান্টি সেখান থেকে চলে যায়, আর ক্ষুধার্ত কালু কাক কাঠফাটা রোদের মধ্যে কোদাল নিয়ে কাজ করতে থাকে। এভাবে দীর্ঘ সময় কাজ করার ফলে কালু কাক অনেক ক্লান্ত হয়ে পড়ে। উফ, আমি আর পাচ্ছি না, পেটে খাবার না থাকার কারণে আমার যে কাজ করতে ভীষণ কষ্ট হচ্ছে। যাই গাছটার নিচে বসে একটু জিরিয়ে নেই, কিন্তু আমি যদি এখন জিরোতে যাই তাহলে তো অনেক সময় নষ্ট হয়ে যাবে, আর আমি বান্টি দাদার কাজও করতে পারবো না। আর কাজ শেষ না হলে তো আমাকে বান্টি দাদা কোনো টাকাও দিবে না, আর টাকা না দিলে তো আমি খাবারও কিনে খেতে পারবো না। না, আমার যত কষ্টই হোক না কেন, কাজ আমি করবই করব। কালু কাক মনের জোরে উঠে দাঁড়ায় আর হাড় ভাঙা খাটুনি খাটতে থাকে। দেখতে দেখতে দিন গড়িয়ে বিকেল, আর বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে আসে। এদিকে কালু তার কাজ শেষ করে বান্টির কাছে যায়। বান্টি দাদা, আমার তো সব কাজ শেষ, এবার আমাকে আমার টাকাটা দাও, আর আমি একটু খাবার কিনে বাড়িতে যাই, শরীরটা যে বেশ ক্লান্ত লাগছে। এই নে 100 টাকা, আর মুড়ি কিনে নিয়ে বাড়ি ফিরে যা। সারাদিন এত পরিশ্রম করলাম, আর তার বিনিময়ে তুমি আমাকে মাত্র 100 টাকা দিলে, এটা কি তুমি ঠিক করলে দাদা? শোন, দয়া করে তোকে যা দিয়েছি সেটাই তোর কপাল, তাই অত কথা না বাড়িয়ে এখান থেকে চলে যা, নয়তো যা দিয়েছি সেটাও ফিরিয়ে নিব। যত সব, কালো কুচ্ছিতে নাকি আবার টাকা লাগে। কালু কষ্ট পেয়ে 100 টাকা দিয়ে বাজারে যায়, আর সামান্য কিছু খাবার নিয়ে তার বাড়িতে ফিরে আসে। তারপর খাবার খেয়ে সে শুয়ে পড়ে। সারাদিন রোদের মধ্যে কঠোর পরিশ্রম করার কারণে কালু কাকের ভীষণ জ্বর হয়, আর সে বিছানায় শুয়ে কাতরাতে থাকে। আমি আমি এতই হতভাগা যে এত অসুস্থ হওয়ার পরেও আমার উপর কেউ দয়া করছে না, কেউ করুণা করছে না। এত দুঃখ আমি কি করে সহ্য করব? এসব বলে বলে কালু কাক তার ঘরে ভীষণ কান্না করতে থাকে, কিন্তু তার কান্না দেখার মতো যে কেউই ছিল না। এটা তো কালো কাকের বাড়ি, ঘরের ভিতর তাহলে কে কান্না করছে? দেখি তো একবার ভিতরে ঢুকি। কিরে কালা কুচ্ছিত কালু, কি হয়েছে তোর? এমন করে মরা কান্না জুড়েছিস কেন রে? আমার আমার শরীরটা ভীষণ খারাপ বাপ, আমাকে একটু ওষুধ এনে দাও না। তুই হচ্ছিস আমাদের জঙ্গলের সব থেকে নিকৃষ্ট আর কুৎসিত পাখি, তোকে সাহায্য করে আমি আমার গায়ে একদম কাদা লাগাতে পারবো না। দয়া করো বাঘ, আমার সাথে অমন নিষ্ঠুর হয়েও না, আমার যে বেঁচে থাকার ভীষণ শখ, আমিও সবার সাথে হেসে খেলে বাঁচতে চাই, ওভাবে বলো না। রাখ তো তোর এসব কথা, আমাকে আর একদম আটকাস না। অসুস্থ কালুকে সাহায্য না করে বক সেখান থেকে চলে যায়, আর কালু কাক তা দেখে ভীষণ কষ্ট পায়। এভাবেই দেখতে দেখতে কেটে যায় বেশ কয়েকদিন। আর এরই মধ্যে কালু অনেকটাই সুস্থ হয়ে ওঠে। সেই কতদিন পর যে আজ একটু খোলা আকাশ দেখতে পেলাম, একটু শীতল হাওয়া গায়ে লাগাতে পারলাম, আজ একটু প্রাণ খুলে নিঃশ্বাস নিতে পারবো আমি। কালু কাক এদিক সেদিক তাকিয়ে উঠতে থাকে। এমন সময় সে দেখতে পায় একটা ঈগল ডানায় আঘাত পেয়ে মাটিতে পড়ে আছে। হায় হায়, ইগলি দিদি, এ তোমার কি হয়েছে? তোমার ডানা দিয়ে তো অনেক রক্ত পড়ছে, তুমি একটু দাঁড়াও, আমি তোমার জন্য জড়িবটি নিয়ে আসি।
জড়িবুটি লাগিয়ে তুই আমার অনেক বড় উপকার করলি রে কালু, তাই আজ থেকে তুই আমার বন্ধু। সত্যি সত্যি তুমি আমার বন্ধু হবে? জানো, আজ অব্দি কেউ আমার সাথে ভালো করে কথা পর্যন্ত বলেনি, আর তুমি কিনা চাইছো আমার বন্ধু হতে। জানো জানো ইগলি দিদি, আজ আমার নিজেকে দুনিয়াতে সব থেকে সুখী ব্যক্তি মনে হচ্ছে। নে তো হয়েছে, আর আনন্দ করতে হবে না। আমাকে নিয়ে একটু আমার বাড়িতে পৌঁছে দে না রে কালু। আমি যে আমার ডানা নিয়ে একদম উঠতে পারছি না, ভীষণ ব্যথা পাচ্ছি রে। তুমি আমার পিঠে চড়ে বসো, আমি তোমাকে উড়িয়ে তোমার বাড়িতে পৌঁছে দিচ্ছি। এরপর ইগলি কালুর পিঠে উঠে বসে, আর ইগলি বড় পাখি হওয়াতে কালুর অনেক কষ্ট হয় উড়িয়ে নিয়ে যেতে। তবুও কালু মনের জোরে ইগলিকে নিয়ে তার বাড়িতে পৌঁছে দেয়। আমাকে এত এত সাহায্য করার জন্য তোকে অনেক ধন্যবাদ কালু। শোন না রে, আমার ভীষণ খিদে পেয়েছে, আমার জন্য একটু খাবার খুঁজে নিয়ে আয় না রে। কালু ইগলির কথা মতো অনেক খাবার সংগ্রহ করে নিয়ে এসে ইগলিকে দেয়, আর তা ইগলি একা একাই খেতে শুরু করে। বন্ধু, আমি তো অনেক কষ্ট করে খাবার নিয়ে এলাম, আমাকে একটু খাবার দাও না। ইস, এইটুকু খাবার এনেছিস, আবার তোকে দিলে তখন আমি কি খাবো শুনি? যা, তুই আবার নিজে খাবার খুঁজে নিয়ে খা যা। আচ্ছা ঠিক আছে বন্ধু। কালু সেখান থেকে চলে আসে আর নিজের খাবার খুঁজে খেতে থাকে। দেখতে দেখতে কেটে যায় বেশ কিছুদিন। এরপর একদিন কালু খাবার নিয়ে ইগলির বাড়ির সামনে এসে দাঁড়ায়। এদিকে ইগলি একা একাই তার ঘরে বলতে থাকে, পাগল কালুটা যে কি বোকা না, আমি যে ওকে আমার প্রয়োজনে ব্যবহার করছি ও তা একদমই বুঝতেই পারছে না। তবে ও বুঝে ফেলার আগেই ওকে আমার খেয়ে নিতে হবে। হ্যাঁ, আমি বরং ওকে আজকেই খেয়ে ফেলবো। কি এই ইগলি এসব কি বলছে? ইগলিও আমার সাথে তার স্বার্থের জন্য বন্ধুত্ব করলো আর আমাকে খেয়ে ফেলতে চাইছে? না, আমি আর ওকে কখনোই সাহায্য করব না। কালু কাঁদতে কাঁদতে নিজের বাড়ি ফিরে যেতে থাকে। এমন সময় কালু একটা ছানার কান্নার আওয়াজ শুনতে পায়। ছানার কান্নার আওয়াজ? মনে তো হচ্ছে গর্ত থেকে ভেসে আসছে এই আওয়াজ। দেখি তো একবার গর্তে উকি দিয়ে। কে কোথায় আছো? আমাকে বাঁচাও, আমি যে গর্তে পড়ে গেছি। কেঁদো না ছানা, আমি এক্ষুনি তোমাকে উপরে তুলে নিয়ে আসছি, দাঁড়াও। কালু নিজের জীবনের ঝুঁকি নিয়ে গর্তে নামে আর পারুলকে নিয়ে উপরে উঠে আসে। কিন্তু দীর্ঘক্ষণ গর্তে থাকার কারণে পারুল ভীষণ ভয় পেয়ে যায় আর জোরে জোরে চিৎকার করে কান্না শুরু করে। আর তার কান্নার আওয়াজ শুনে সবাই সেখানে দৌড়ে আসে। আমার মেয়ে, শয়তান কালু, তুই আমার মেয়েকে এখানে ধরে এনেছিস। নিশ্চয়ই তোর মনে কোনো কুমতলব আছে। তোমরা সবাই দাঁড়িয়ে কেন আছো? এই শয়তানকে এর উচিত শিক্ষা দেওয়া বলছি। আমাকে তোমরা ভুল বুঝছো, আমার কথাটা তো কেউ শোনো। কেউই কালুর কোনো কথা শোনে না আর সবাই ভুল বুঝে কালুকে মারতে থাকে। মারতে মারতে এক পর্যায়ে তারা কালুকে মেরেই ফেলে। যাক, অবশেষে আপদটা বিদায় হলো। কি বাবা, তোমরা এটা কি করলে? কালু আঙ্কেল আমাকে তো মারতে চায়নি জানো। কালু আঙ্কেল আমাকে গর্ত থেকে তুলে বাঁচিয়েছে। আমি খুব ভয় পেয়ে গেছিলাম, তো এমন করে জোরে জোরে চিৎকার করে কাঁদছিলাম। আর তোমরা কালু আঙ্কেলকে মেরে ফেললে বাবা। হায় হায়, আমরা কি করলাম? দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝলাম না। নির্দোষ কালুকে আমরা সবাই মেরে ফেললাম। হায় হায় রে, সত্যি আমাদের সবার অনেক ভুল হয়ে গিয়েছে। সবাই কালুর জন্য আফসোস করতে থাকে, কিন্তু সেই আফসোস করাটা যে অনেক দেরি হয়ে গেছে। সবজি নিন গো, সবজি, তাজা তাজা সবুজ সবুজ সবজি। আমার ভেজাল মুক্ত সবজি খান আর সুস্থ থাকুন। আসুন আসুন, তাড়াতাড়ি নিয়ে যান, নয়তো আবার রোদে শুকিয়ে যাবে। আসুন আসুন, নিয়ে যান নিয়ে যান। দাও তো আমাকে 1 কেজি আলু, 1 কেজি বেগুন আর 1 কেজি কাঁচা মরিচ।
এই নাও মাসি, তোমার সবজি। এই নাও মা, তোমার টাকা। একে একে সবাই সুখী সব সবজিগুলো কিনে নেয়। এভাবেই দিনের পর দিন সুখী সবজি বিক্রি করতে থাকে। ওইদিকে রাজার প্রাসাদের রানী বলতে থাকে, মহারাজ, অনেকদিন থেকে কোনো সবজি ভোজ করা হয় না। এসব মাছ মাংস তেল চর্বি জাতীয় খাবার খেতে খেতে জিভের স্বাদ একেবারে আবার চলে গেছে মহারাজ। রানী, এখন যে সবজিতে ফরমালিন দেওয়া হয় তাতে কি তুমি স্বাদ খুঁজে পাবে বলো তো? একদম মনে হয় না পাবে। তুমি খোঁজ নিয়ে দেখো, যদি কোথাও কোনো ভালো সবজি পাও তা আমার জন্য আনার ব্যবস্থা করো, আর আমার আশাটা একটু পূরণ করো। আচ্ছা ঠিক আছে মহারানী, তোমাকে আর কোনো চিন্তা করতে হবে না। আমি খোঁজ নিয়ে তোমার জন্য সবজির ব্যবস্থা করছি। এই, কে কোথায় আছিস? এক্ষুনি খোঁজ লাগা কে সব থেকে ভালো সবজি বিক্রি করে, আর সেখান থেকে আমার রানীর জন্য সবজি নিয়ে আয়। যথাজ্ঞা মহারাজ। প্রহরী সবজির খোঁজে বেরিয়ে পড়ে, আর যেতে যেতে সে সুখীর কাছে যায়। সুখী পায়রা, আমাদের মহারানী সবজি ভোজ করবে বলে ব্যাকুল হয়ে আছে, তাই তুমি তাড়াতাড়ি ভালো ভালো সবজিগুলো নিয়ে প্রাসাদে চলে যাও। মহারানী আমার সবজি খাবে, এটা তো আমার জন্য সৌভাগ্য। আমি এক্ষুনি আমার সবজিগুলো নিয়ে আমি প্রাসাদে যাচ্ছি। সুখী পায়রার এক মুহূর্ত দেরি না করে সবজির ঝুড়ি নিয়ে প্রাসাদে চলে যায়। আর তাজা তাজা সবজি দেখে মহারানী মহা খুশি হয়। মহারাজ দেখুন, কত লোভনীয় সবজি। আমার তো এক্ষুনি জিভেতে জল চলে আসছে। আপনি এক্ষুনি সুখী পায়রাকে বকশিস দিন। এই নাও সুখী পায়রা, তোমার বকশিস। আর শোনো, এরপর থেকে রোজ মহারানীর জন্য সবজি দিয়ে যাবে, কেমন? যথাজ্ঞা মহারাজ। সুখী পায়রা আনন্দে গদগদ হয়ে টাকা নিয়ে সেখান থেকে চলে যায়। এখন থেকে আমি সব সবজি নিয়ে রাজার কাছে দিয়ে আসব, তাহলে আমি অনেক টাকা রোজগার করতে পারবো। আর সেই টাকা দিয়ে আমি অনেক সুন্দর করে একটা বাড়ি বানাবো, আর তারপর আমার মনের প্রিয় পাখি বান্টিকে বিয়ে করে নিব। সুখী মনের সুখে নিজের সবজির বাগানে গিয়ে সবজির পরিচর্যা করতে থাকে। এদিকে সেখানে বান্টি চলে আসে। সুখী, একা একা তুমি আর কত কাজ করবে বলো তো? এরপর তো তুমি অসুস্থ হয়ে পড়বে। তোমাকে তো কত করে বলেছি যে আমার কষ্টের ভাগ নাও তুমি। আমি তো বেকার ছেলে, তাই তোমাকে বিয়ে করতে ভয় পাচ্ছি গো। এখন আর তা নিয়ে কোনো চিন্তা করতে হবে না, আমি যে এখন অনেক টাকা রোজগার করি। চলো এখন আমরা বিয়ে করে ফেলি। তাহলে চলো। বান্টি সুখীকে নিয়ে মন্দিরে চলে যায় আর বিয়ে করে সুখীর বাড়িতে চলে আসে। আর দুজনে অনেক সুখে দিন কাটাতে থাকে। বান্টি, আমার তো অনেক সবজি হয়েছে, চলো এবার এগুলো তুলে রাজাকে দিয়ে আসি। দাঁড়াও, আমি এক্ষুনি ঝুড়িগুলো নিয়ে আসছি। এরপর দুজনে মিলে সব সবজি ঝুড়িতে তুলে রাজার কাছে যায়। আর রাজা খুশি হয়ে বলে, সুখী পায়রা, তোমার সবজি খেয়ে আমার রানী তো দেখছি অনেক সুস্থ সবল আর সুন্দরী হয়ে গেছে। আমি যদি আগে জানতাম তাহলে তোমার সবজি কিনে এনে আমি আমার রানীকে খাওয়াতাম, তাহলে আর আমার রানীর মুখে বয়সের ছাপ পড়তো না। সুখী, এখন থেকে আরো বেশি বেশি করে খাওয়ান, তাহলে মহারানী আর বুড়ি হবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই যে নাও তোমার বকশিস। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। সুখী পায়রা আর বান্টি মহা খুশিতে নিজেদের বাড়িতে ফিরে আসে। এরপর বান্টি সুখী পায়রাকে বলে, জানো বউ, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। বলো তো দেখি।
কি এমন বুদ্ধি? এরপর বান্টি সুখীর কানে কানে বুদ্ধিগুলো খুলে বলে, আর তা শুনে সুখীও খুশি হয়। তাহলে তুমি এক্ষুনি বাজারে যাও আর সবকিছু কিনে নিয়ে এসো। এবার শুধু সকাল হওয়া বাকি, তাতে আমাদের সবজিগুলো অনেক বড় হয়ে যাবে আর আমরা অনেকগুলো টাকা পাবো। হা হা হা। হ্যাঁ হ্যাঁ। এরপর দুজনে মিলে বাড়িতে ফিরে যায় আর ঘুমিয়ে পড়ে। এদিকে দেখতে দেখতে সকাল হয়ে আসে। আর সুখীর বাগানে সব সবজিগুলো বড় হয়ে যায়। আর সুখী বরাবরের মতো সবজি নিয়ে রাজার কাছে যায় আর সব সবজি দিয়ে চলে আসে। এদিকে ফরমালিন মেশানো সবজি খেয়ে মহারানী ভীষণ অসুস্থ হয়ে পড়ে। এ কি, আমার মহারানীর হঠাৎ কি হলো? এ তো কাল অবধি ভালোই ছিল, তাহলে আজ হঠাৎ এমন অসুস্থ হলো কেন? কে কোথায় আছিস? তাড়াতাড়ি রাজবৈদ্যকে খবর দে, আমার রানী যে অসুস্থ হয়ে পড়েছে। আমি আমার রানীর কিচ্ছু হতে দিব না। যা, তাড়াতাড়ি যা তোরা। এরপর রাজবৈদ্যকে ডাকা হয় আর তিনি এসে মহারানীর পরীক্ষা নিরীক্ষা করে আর বলতে থাকে, মহারাজ, মহারানীর পরীক্ষা নিরীক্ষা করে আমি এটাই বুঝলাম যে মহারানী অতিরিক্ত ফরমালিন জাতীয় খাবার খেয়ে এমন অসুস্থ হয়ে পড়েছেন। মহারানী তো এমন কোনো খাবার খায়নি যাতে ও অসুস্থ হবে। আমার রানী তো পিওর সবজি খায়। তাহলে ফরমালিন কোথা থেকে এলো আর কোন খাবারেই বা এলো? ওরা যখন এসব কথা বলছিল তখনই সেখানে কালু কাক আসে। আমি বলছি মহারাজ, আপনি যাদের বিশ্বাস করে দ্বিগুণ টাকা দিয়ে সবজি কিনে নিতেন, তারা কাল রাতে অতিরিক্ত ফরমালিন মিশিয়ে জমিতে দিয়েছে, আর যার কারণে সব সবজি একদিনে বড় হয়েছে, আর তা খেয়ে মহারানী অসুস্থ হয়ে পড়েছে। আর এ সব কিছু আমি লুকিয়ে লুকিয়ে দেখেছি মহারাজ। এসব তুই কি বলছিস কালু? ওদের এত বড় সাহস! নিজের লোভের কারণে আমার রানীকে অসুস্থ করে ফেললো। হ্যাঁ, জানিস আমি ওদের ভালো ভেবেছিলাম আর বলেছিলাম এমন পিওর সবজি রোজ আমার রানীকে যেন ওরা দিয়ে যায়। আর ওরা এত বড় সর্বনাশ করেছে, ওদের আমি কিছুতেই ছাড়বো না। এই, কে কোথায় আছিস? ওদের ধরে নিয়ে এসে বন্দি করা হোক। এরপর রাজার কথায় প্রহরীরা লোভী সবজি ব্যবসায়ীকে ধরে নিয়ে আসে। মহারাজ, আমাদের ভুল হয়ে গেছে, আমরা আর কখনো এমন অন্যায় কাজ করব না। আমাদের কারাগারে বন্দি করবেন না মহারাজ, আমাদের ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। রাজা তাদের কোনো কথাই শোনে না আর তাদের কারাগারে নিক্ষেপ করে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।